আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, বিষয়টি পুরনো, কিন্তু এর যে প্রেক্ষাপট এটি বর্তমান এবং এটির যে গুরুত্ব তা আগামী দিনের আমাদের অর্থনীতি, জাতীয় পরিচয়, আমাদের সেন্ট্রাল ব্যাংক, আমাদের ব্যাংকিং ব্যবস্থা সব কিছুর জন্যই এটি রীতিমতো অশনি সংকেত। আমাদের দেশে অনেকে অনেক সময় অনেক কিছু করেন যেটি অবিবেচনাপ্রসূত। জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিই। যখন দুর্নীতি দমন কমিশন হলমার্ক কেলেঙ্কারি নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করল, ঠিক সেই সময়টিতে দুর্নীতি দমন কমিশনের এই হস্তক্ষেপের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারছিল না। এ কারণ হলো শেখ হাসিনার জমানার প্রথম দিকে একেবারে সবাই খুব গণতন্ত্র মনা হয়ে পড়েছিল। আবুল হোসেনকে গ্রেপ্তার করতে হবে, হলমার্ক কেলেঙ্কারি থেকে শুরু করে যত সব বড় বড় কেলেঙ্কারি রয়েছে, এ সকল কেলেঙ্কারি একেবারে সমূলে উপড়ে ফেলতে হবে। হলমার্ক যে কাজটি করেছিল সেটি হলো, সে নামে বেনামে বহু টাকা ঋণ নিয়েছিল, কিন্তু তখনও পর্যন্ত হলমার্কের যে ঋণ, তার সঙ্গে তার যে অর্থ সম্পদ, ব্যবসা বাণিজ্য, এটার পরিমাণ বেশি ছিল। সোনালী ব্যাংকের যারা কর্মকর্তা রয়েছেন তারা সবাই মিলে প্রাণান্ত চেষ্টা করেছে এই প্রকল্পটি বাঁচানোর জন্য, কিন্তু না, সরকারি আমলাতন্ত্রের যে দাপট, সেই দাপটে হলমার্কে গলা টিপে মারা হলো। এবং ওই যে শিল্প কলকারখানার বিরুদ্ধে যে যাকে বলা হয় আচরণ, সেই আচরণে একটার পর একটা ধস নামতে থাকলো ব্যবসা বাণিজ্যে। হলমার্ক শেষ হলো, কিন্তু সোনালী ব্যাংকে সে টাকা আদায়ের কোনো ব্যবস্থা হলো না। কিন্তু যখন এই হলমার্কের এই ঘটনাটা ঘটলো, তারপরে বেসিক ব্যাংক কিন্তু আব্দুল হাই আরও মারাত্মক অন্যায় করলো, কিন্তু আব্দুল হাইয়ের একটা পশমকেও কিন্তু স্পর্শ করতে পারল না। ৩,০০০ কোটি টাকা হলমার্ক নিয়েছিল, আর জনতা ব্যাংক থেকে তখন অ্যানন ট্যাক্স ছিল ৩,০০০ কোটি টাকা। তো সেই অ্যানন ট্যাক্স এবং হলমার্ককে লাইমলাইটে আনার জন্য বা অন্যান্য ঘটনাগুলো সামনে আনার জন্য সব মিলিয়ে বাংলাদেশে এত তোলপাড় হলো, সেই এক তোলপাড়ে এস আলম গ্রুপ থেকে শুরু করে অন্যান্য যারা আছে ব্যাকসিমকো, সবাই মিলে প্রায় ২ লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে বের করে নিয়ে গেল। পুরো ব্যবসা বাণিজ্য শেষ। তো এই যে আমাদের আমলাতন্ত্র, আমাদের থানা, পুলিশ প্রশাসনের যে অনিয়মতান্ত্রিক আচার আচরণ, চালচলন, এটা আসলে আমাদের ভবিষ্যৎকে সংকটের মধ্যে ফেলে। ভূমিকাটা আনলাম এই কারণে যে সাম্প্রতিক সময় আপনারা যারা লক্ষ্য করেছেন যে সিআইডি একটি চার্জশিট অনুমোদন করেছে। আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছিল সেই প্রায় ৮০০ কোটি টাকা। এই রিজার্ভ চুরির ঘটনায় তাৎক্ষণিকভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে শেখ হাসিনা সরকার ওই মুহূর্তে গদিচ্যুত করেছিল। ওই সময়টাতে আমার বক্তব্য ছিল যে এই গদিচ্যুতিটা শেখ হাসিনার একটা মারাত্মক ভুল হলো। এখন ইদানিংকালে যে জিনিসটা দেখা যাচ্ছে যে সেটা হলো, শেখ হাসিনা সবার আগে জিজ্ঞাসা করেছিলেন যারা তদন্তে কর্মকর্তা, ইভেন এই ঘটনা যখন প্রকাশ হয়নি তার আগে শেখ হাসিনাকে যখন গভর্নর জানিয়েছিলেন আতিয়ার রহমান, তো শেখ হাসিনা তখন সমস্ত গোয়েন্দা সংস্থা যারা লোকজন তাদের সবাইকে ডেকে গোপনে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা আতিয়ার কি এই ঘটনার সাথে জড়িত কিনা। সবাই এক বাক্যে বলেছে যে না, উনি জড়িত না, পুরো সিস্টেমের মধ্যে একটা করাপশন ঢুকে পড়েছে, যেটি এখন মোটামুটি ইন্টারনেটে ওই ঘটনার সাথে যারা সম্পৃক্ত সবাই নানা রকম পডকাস্টে বক্তব্য দিয়েছেন। তো এটা শেখ হাসিনা নিজে জানার পরেও, বিশ্বাস করার পরেও গভর্নর আতিয়ার রহমানকে তিনি অ্যাভেল করেননি, বা জনরোষের ভয় বা ওই মুহূর্তে সরকারের যে সাধু সাজার যে চেষ্টা, সব মিলিয়ে সরকার হয়তো নিজে ভড়কে গিয়েছিল এবং আতিউর রহমান সাহেবকে ব্যাংক থেকে চাকরিচ্যুত করা হলো। যাই হোক, ঘটনা পরিক্রমায় এই যে টাকা রিজার্ভ চুরি, তারপরে এর সাথে যে বিভিন্ন ঘটনা, সেই ঘটনায় এখনো পর্যন্ত যতটুকু সফলতা, সেই সফলতাটুকু
আসছে কিন্তু সেই রাখাল বালক আতিউর রহমানের উদ্যোগে। তিনি চাকরি হারানোর আগেই কিন্তু এই ঘটনাগুলো তিনি করে ফেলেছিলেন। ফার্স্টে হলো তিনি আমেরিকা থেকে একটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। যে মামলা এই দীর্ঘ শুনানির পরে এখন সেই মামলা গ্রহণ করা যায়। আমেরিকার আদালত সেটা মানে কগনিজেন্সে নিয়েছে। দ্বিতীয়ত তিনি সেই হ্যাকারদের কাছ থেকে ব্যাংকক এবং ফিলিপাইন্সে যে অর্থগুলো ছিল, যেগুলো তখনও ট্রান্সফার হয়, সেই অর্থগুলো ফেরত আনতে পেরেছিলেন। তৃতীয়ত এই ঘটনার সাথে যে জড়িত সেটা হলো ফিলিপাইন্সের রিজার্ভ ব্যাংক। ফিলিপাইন্সের রিজার্ভ ব্যাংকের যে সংশ্লিষ্ট কর্মকর্তা, তার বিরুদ্ধে সেই ফিলিপাইন সরকার যে ব্যবস্থা নিয়েছে, ব্যবস্থা নেওয়ার পর সেই ব্যাংকের বিরুদ্ধে, অর্থাৎ মূলত সেই ব্যাংকের বিরুদ্ধে মার্কিন ফেডারেল কোর্টে মামলা করা থেকে শুরু করে আরও যা কিছু করা দরকার সব কিন্তু সেই গভর্নর আতিউর রহমান সাহেব করেছেন। তো সেখানে বেশিরভাগ টাকা ফেরত এসেছে, বাকি টাকা ফেরত আসবে এবং রিজার্ভ ব্যাংক সেটা দেবে। এখন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বা বাংলাদেশ এর পক্ষ থেকে আমেরিকাতে যে যুক্তি এবং তথ্য উপস্থাপন করা হবে বা করতে হবে, সেটি হলো এই ঘটনার পেছনে রিজার্ভ ব্যাংক জড়িত, এই ঘটনার পেছনে হ্যাকাররা জড়িত এবং হ্যাকারদের সাথে কেউ কেউ বাংলাদেশে জড়িত। এই তথ্যপত্রগুলো তাকে দিতে হবে এবং সেই তথ্য এবং উপাত্তর সঙ্গে যদি সিআইডির যে চার্জশিট, সেই চার্জশিটের অমিল থাকে কিংবা পরস্পর বিরোধী হয়, তাহলে এটা নিয়ে বাংলাদেশে মামলা চলবে। এই সিআইডির মামলায় যারা আসামি তাদের সবাইকে আপনি ফাঁসিতে চড়াতে পারবেন, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যে ভাবমূর্তি, বাংলাদেশ ব্যাংকের যে ভাবমূর্তি, এটি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে। আমি এখন পর্যন্ত জানি না যে এই চার্জশিটে ইন ডিটেলস কী আছে, যেহেতু এটা অনুমোদিত হয়েছে, এটা এখনও সাবমিট করা হয়নি, হয়তো সাবমিট করা হবে। আমাদের দেশে যা হয়, যখন একটা চার্জশিট হয়, এসপি পর্যায়ের যারা লোকজন আছেন তারা জেলা পর্যায়ে এটি অনুমোদন দেন। এখন এখানে কারা অনুমোদন দিচ্ছেন, কোন পর্যায়ে দিচ্ছেন, এটিকে সিআইডির যিনি প্রধান, এটি একজন এডিশনাল আইজি, তিনি দিচ্ছেন কিনা আমি বলতে পারবো না। এই মামলায় যারা গুরুত্বপূর্ণ আসামি কজন গ্রেপ্তারকৃত অবস্থায় আছেন তাও আমি জানি না। তবে সেই যে এই মামলার প্রধানতম গুরুত্বপূর্ণ আসামি রাখাল বালক ডক্টর আতিউর রহমান, তিনি দেশের বাইরে আছেন। ফলে আওয়ামী লীগের অন্যান্য যারা লোকজন রয়েছেন তাদের মতো তিনিও এখন সেই একটা রাজনৈতিক যে প্রোপাগান্ডা, সেই প্রোপাগান্ডার সুযোগ তিনি নেবেন। ২ নম্বর হলো যে আইনগতভাবে আমেরিকাতে যে মামলা চলছে, সেই মামলায় ডক্টর আতিউর এবং তার যারা লোকজন আছেন তারা যেভাবে স্বপ্রণোদিত হয়ে সরকারকে, রাষ্ট্রকে সহযোগিতা করতেন, এখন সেই ঢাকাতে যদি তাদের বিরুদ্ধে মামলা হয়, তারা আসামি থেকে যান এখানে চার্জশিটে, তাহলে মার্কিন ফেডারেল কোর্টে আতিউর রহমান যাবেনও না, আর তার টুটিও খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশে যখন সিআইডির মামলা হবে, তাকে ইন্টারন্যাশনাল যে পুলিশ, ইন্টারপোল, সেই ইন্টারপোলের মাধ্যমে তাকে রেড অ্যালার্ট জারি করা হবে এবং তিনি প্রাণান্ত চেষ্টা করবেন সেখান থেকে পালিয়ে থাকার জন্য অথবা কোনো একটা দেশে রাজনৈতিক আশ্রয় নেওয়ার জন্য। তো সেটা তিনি তার মতো করবেন, কিন্তু আমাদের যে অর্থনীতি, আমাদের যে ব্যাংক, এগুলোর কী হবে? ডক্টর আতিউর আমাদের বাংলাদেশের অর্থনীতিতে বেশ পরিচিত একজন মানুষ, স্বনামধন্য অর্থনীতিবিদ। আওয়ামী লীগপন্থী যে সকল অর্থনীতিবিদদের মধ্যে একটু ধড়িবাজি রয়েছে, ঘুষ, অর্থনীতি, দুর্নীতির যে একটা সমন্বয় অনেকের মধ্যে দেখা যায়, ডক্টর আতিয়ারের যারা ঘোরতর শত্রু তারাও বলতে পারবেন না যে এই লোকটি কারো কাছ থেকে ঘুষ খেয়েছেন, একটা টাই নিয়েছেন, একটা শার্ট নিয়েছেন। এটা যে কোনো লোক বলতে পারবেন। তার সবচেয়ে বড় যে আপনি যদি দুর্বলতা ধরেন, সে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে
মিডিয়ার সাথে কথা বলেছেন। শেখ হাসিনাকে নিয়মিত মানে অর্থমন্ত্রীকে ভায়োলেট করে নিয়মিত সরাসরি শেখ হাসিনার সাথে যোগাযোগ রক্ষা করেছেন এবং তার সঙ্গে শেখ হাসিনার যে সখ্যতা, এটি দেখে অনেকে বলতেন যে তিনি হয়তো ভবিষ্যতে বাংলাদেশের আওয়ামী লীগের অর্থমন্ত্রী হবেন। তো এছাড়া অন্য কোনো মানে যে দুর্নীতি, অনিয়ম এগুলোর যে অভিযোগ সেটি তার বিরুদ্ধে কেউ বলতে পারবে না। প্রান্তিক একটি জনগোষ্ঠী থেকে উঠে আসা, দরিদ্র একটি পরিবার থেকে উঠে আসা ডক্টর আতিউর কখনো নিজেকে অভিজাত দাবি করেননি। তার যে গায়ের রং, তার যে ফিগার, তার যে ক্যারিয়ার, তিনি ইজিলি নিজেকে রায় বাহাদুর, খান বাহাদুর বলতে পারতেন। কিন্তু তিনি বলেছেন কি করে শৈশবে অত্যন্ত কষ্ট করে রাখাল বালকের মতো দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ পরিবারের যে আমাদের তার যে শুরুটা, জন্মের যে শুরুটা, সেটা ৫০-এর দশকের শেষ সময়। তখন আবহমান বাংলাতে প্রায় সব পরিবারই ছিল দরিদ্র। এই পরিবারের ছেলেদেরকে স্কুলে যাওয়ার আগে গরু বাছুর লালন পালন করতে হতো। তারপরে ক্ষেতের ফসলে যে কাজকর্ম সেই কাজগুলো করতে হতো। যাদের বাড়িতে ৪-৫টি দুধেল গাভী ছিল তাদের দুধ দোহাতে হতো এবং এগুলো বিক্রি করতে হতো এবং সেই কাজগুলো ডক্টর আতিয়ার করেছেন। সেই কষ্ট করে ধীরে ধীরে ঢাকায় এসেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হয়েছেন, অর্থনীতিবিদ হয়েছেন, গভর্নর হয়েছেন। তো এই যে সফলতার যে একটা ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাটা তিনি গর্ব ভরে সবার কাছে বলতেন। এজন্য তাকে অনেকে রাখাল বালক হিসেবে কেউ ঠাট্টা করতেন। এমনকি তার পরিবারের স্ত্রী সন্তানরা বলতেন যে কী দরকার এই সমস্ত কথাবার্তা বলার। কিন্তু তিনি এই কথাগুলো বলতেন এবং এটাকে ধারণ করতেন। এবং সম্ভবত বাংলাদেশের ইতিহাসে একমাত্র এই রাখাল বালক একমাত্র ব্যক্তি যিনি পরপর কয়েকটি ধাপ অতিক্রম করেছেন। প্রান্তিক জনগোষ্ঠী থেকে সমাজে একেবারে অভিজাত পর্যায়ে পৌঁছে গিয়েছেন। সাধারণ দরিদ্র থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন। কিন্তু দুর্নীতি যাকে স্পর্শ করেনি, তারপর অজাতশত্রু, কারোর সাথে তার শত্রুতা, মারামারি, হানাহানি, এই সমস্ত পলিটিক্যাল যে কেওয়াস, এগুলোর মধ্যে তিনি ছিলেন না। এবং তিনি যতদিন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ততদিন পর্যন্ত এস আলম, সালমান, বেক্সিমকো এই জিনিসগুলো আসলে এত অসহনীয় পর্যায়ে যায়নি। ২০১২ সন পর্যন্ত এতটা অসহনীয় পর্যায়ে যায়নি। যেই মুহূর্তে তাকে গদিচ্যুত করা হলো, অমনি বাংলাদেশ ব্যাংকের সেই একজন ডেপুটি গভর্নর, হিন্দু এক ভদ্রলোক ছিলেন, এস.কে. সুর। তার নেতৃত্বে যে একটা যাকে বলা হয় অর্থ দানব গোষ্ঠী তৈরি হয়ে গেল। তার পরবর্তীতে যে সকল গভর্নররা আসছেন তারা সেই অর্থ দানবদের হুকুম তামিল করেছেন মাত্র। তাদের কথা মতো তাদের বাসায় গিয়ে, তাদের বাড়িতে গিয়ে, এমনকি তাদের বেডরুমে গিয়ে বিভিন্ন ব্যাংকের যারা ম্যানেজিং ডিরেক্টর বা সিইও রয়েছে তাদেরকে সেখানে যেতে বাধ্য করতেন সেই বড় বড় ব্যবসায়ীদের বেডরুমে। এই ছিল এদের অবস্থা। বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকের, বিশেষ করে সরকারি যে সমস্ত পাবলিক ব্যাংকের চেয়ারম্যানরা ছিলেন, দুর্নীতির পাহাড় গড়ে তুলেছেন। একটা মানে এই যে শুধুমাত্র একজন চেয়ারম্যান হবেন বা একটা ব্যাংকের একজন ডিরেক্টর হবেন আওয়ামী লীগ জমানাতে, এই ডিরেক্টররা শত শত কোটি টাকা চুরিচামারি করেছে। তো সেখানে বাংলাদেশ ব্যাংকের একজন গভর্নরের বিরুদ্ধে ব্যক্তিগত যেখানে ৳১ দুর্নীতির অভিযোগ নাই, সেখানে তিনি হ্যাকারদের সাথে মিলিত হয়ে বাংলাদেশ ব্যাংক থেকে ৮০০ কোটি টাকা পাচার করেছেন। এই অমানবিক এবং নির্দয় যে অভিযোগ, সেই অভিযোগ আমরা করতে পারি রাজনীতির প্রতিহিংসার কারণে, দায় এড়ানোর জন্য, কিন্তু এটি আলটিমেটলি শেষ পর্যায়ে আইনের ভিত্তিতে কতটা প্রমাণিত হবে সেটি পরের ব্যাপার। কিন্তু এরকম একটা চার্জশিট বা এরকম একটি বিষয়, এটি যে পুরো বাংলাদেশ ব্যাংকের ক্রেডিবিলিটি, আমাদের অর্থনৈতিক ভবিষ্যৎ এবং বিশেষ করে এই যে টাকা ৮০০ কোটি টাকার একটা বিরাট অংশ তিনি ফেরত এনেছেন, আর বাকি অংশ চূড়ান্তভাবে ফেরত আসার পথে রয়েছে। এবং এটি যে বাংলাদেশ ব্যাংকের কোনো ত্রুটি ছিল না, বাংলাদেশের কোনো ত্রুটি ছিল না, এই পুরো জিনিসটাই হ্যাকাররা করেছে এবং তার সাথে সাথে আন্তর্জাতিক চক্র জড়িত। এই আন্তর্জাতিক চক্রকে আমরা বাংলাদেশের সবাই মিলে ১০০০টা রায় দিলেও কিছু করতে পারবো না, কিন্তু মার্কিন ফেডারেল কোর্টের যদি একটা সাধারণ রায় এসে যায় এদের বিরুদ্ধে, সঙ্গে সঙ্গে এর সাথে সম্পৃক্ত যে সকল ব্যাংক বিমা রয়েছে সবাই বাংলাদেশকে জিহুজুর জিহুজুর করবে। আমরা এই যে একজন রাখাল বালককে বা আওয়ামী লীগের যে সমস্ত কর্মকর্তা আওয়ামী লীগপন্থী ছিলেন তাদেরকে ফাঁসানোর জন্য এই মুহূর্তে সারা বাংলাদেশে যে তোড়জোড় চলছে,
যেখানে ছাত্রলীগ আছে, যেখানে যুবলীগ আছে, যেখানে আওয়ামী লীগ আছে, হোক সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, ডাজ নট ম্যাটার। সবাইকে তুরাগে ফেলতে হবে। এই তুরাগে ফেলার সংস্কৃতি থেকে যদি অন্তত এই আর্থিক সেক্টরটাকে আলাদা রাখা না যায়, এর মতো সেনসিটিভ কোনো জায়গা নেই, তাহলে আমরা আগামী দিনগুলোতে যে বিপর্যয়ের মধ্যে পড়ব বলে আশঙ্কা করছি, সেই বিপর্যয়কে আরও অনেক অনেক বহুগুণে বাড়িয়ে দেবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।